রাজনৈতিক পালাবদলের পর সবথেকে বড় পরিবর্তন শুধু ক্ষমতার অলিন্দেই ঘটে না, তার প্রভাব পড়ে রাজনৈতিক দলগুলির অন্তর্মহলেও। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করা নেতাদের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে চলে আসে, তৈরি হয় নতুন সমীকরণ, আবার পুরনো সম্পর্কও ভেঙে যায়। ক্ষমতা হারানোর পর যে কোনো রাজনৈতিক দলের কাছেই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে সংগঠনকে একজোট রাখা। আর সে সময় দলের শীর্ষ নেতৃত্বের প্রত্যেকটা মন্তব্য, প্রতিটি রাজনৈতিক বার্তা এবং প্রতিটি প্রকাশ্য অবস্থান বাড়তি গুরুত্ব পায়। রাজনীতিতে মতভেদ নতুন নয়, কিন্তু সেই মতভেদ যখন প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ, করা শব্দচয়ন কিংবা প্রাক্তন সহকর্মীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্যের রূপ নেয়, তখন তা শুধু রাজনৈতিক বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ওঠে, যাদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হন, তাদের সামনে রাজনৈতিক ভাষার মান কেমন হওয়া উচিত? রাজনৈতিক লড়াই যতই তীব্র হোক, জনসমক্ষে ভাষার সংযম কি একজন জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব নয়? এই আবহেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের সাম্প্রতিক বক্তব্য। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি দলের একসময়ের প্রভাবশালী কয়েকজন নেতার নাম উল্লেখ করে কড়া ভাষায় সমালোচনা করেন। মহুয়া মৈত্রের নিশানায় ছিল অরূপ বিশ্বাস, ববি হাকিম, জাভেদ খানের নাম। তার বক্তব্য ছিল, সরকার পরিবর্তনের পর যারা দল থেকে দূরত্ব তৈরি করেছেন বা বিদ্রোহী অবস্থান নিয়েছেন, তারা রাজনৈতিক লড়াইয়ের কঠিন সময়ে দলের পাশেই থাকেননি। পাশাপাশি তিনি দাবি করেছেন, ভবিষ্যতে রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করাই সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেই লড়াইয়েই ইতিহাস তৈরি হবে। একই বক্তব্যে তিনি আরও বলেন, 2029 সালে লোকসভা নির্বাচনে বিজেপি আর কেন্দ্রে ফিরতে পারবে না বলেই তার বিশ্বাস। ঠিক কি বলেছেন মহুয়া মৈত্র, আসুন শোনাই। আমি কর্মীদের স্ট্রেট বলতে চাই যে দেখুন, আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের অনেক বড় বড় নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। তাই তারা কোন লড়াই করেছে কিনা আমার দেখার দরকার নেই। আমি আমাদের কর্মীদের বলছি যে এই গাদ্দারদের কি লড়াই করেছে সিপিএম এর সাথে তা আমাদের দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপির সাথে লড়াইটা দিতে পারবে সেই কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থাকবে। আরেকটা জিনিস আপনাদের বলছি, এই যে চলছে এটা খুব কম টাইম, হ্যাভ পেশেন্স। 2029 সালে ভগবানও নরেন্দ্র মোদীর সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। আর বিজেপি খুব দিল্লি কেন্দ্রিক দল, যেই দিল্লির পাওয়ারটা চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে ওদের দাপট কমে যাবে। ওদের 77টা বিধায়ক এত দাপটে গত 5 বছর নাচিয়ে বেড়াতো কেন? আমাদের 80টা ভয় পেল কেন? কারণ ওদের 77টার সাথে দিল্লির আনলিমিটেড টাকা ছিল, ওর প্রত্যেকটার কাছে সিআরপিএফ সিআইএসএফ ছিল। কেউ বাংলা পুলিশের উপর নির্ভরশীল ছিল না, ওদের ভয়ই ছিল না। শুভেন্দুদা কি করতো? শুভেন্দুদা মুখোমুখি ডিআইজি, ডিএসপি, এসপি এদেরকে মুখের ওপরে গাল দিত, কেউ কিছু করতে পারতো না। আর আমাদের লোকের সেটা করতে পারছে না, কারণ সেন্ট্রাল পুলিশ আমাদের সাথে নেই। তা যখন কেন্দ্র পড়বে তখনই কিন্তু, তাই আমি আমাদের কর্মীদের বলছি যে আগেকার দিনে কে 1998 সালে কেউ ব্রিটিশ আমল থেকে তৃণমূল করেছে আর দেখার দরকার নেই। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস নেতাস। যে যাবে যাক, এই এখন বাংলার ইতিহাস এবং তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের দিন থেকে লেখা হবে। যারা আজকের দিনে লড়াই করতে পারছে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আমরা দিদির সৈনিক। যদি দিদির সৈনিক হয় তাহলে 10টা কেস খেতে হবে। 1 মাস জেলে গেলে কেউ মরে যায় না ভাই। আমাদের অনেক লোক জেলে গেছে, বেল পেয়ে 3 সপ্তাহ পর বেরিয়ে এসছে। কি আছে? স্বাধীনতা সংগ্রামে লোকে বলতো যদি জেলেই না গেলাম তো আর সংগ্রাম কি করলাম। তো আমি প্রত্যেকটা কর্মীকে বলছি যে আমরা দিদির সাথে আছি কিন্তু ঘর থেকে বেরোচ্ছি না। ভাই দিদির সাথে আছেন তো ঘর থেকে না বেরোতে হবে না। আমরা তো দিদির সাথে আছি, আমি তো ঘর থেকে বেরোচ্ছি। আমি তো এমএলএ থাকতেও পুলিশ নিইনি, এমপি থাকতেও পুলিশ নিইনি, আজ অব্দি থাকতে পুলিশ নিইনি। কি করবে? কি করবে এটা কি? এই সাহসটা রাখতে হবে। আপনারা এতদিন যে ক্ষমতা ভোগ করেছে, প্রত্যেকজন যারা ক্ষমতা এতদিন ভোগ করেছে, তারা আজকে যদি 30 দিনের জন্য নিজের স্বাধীনতাকে ত্যাগ করতে হয় সেটা করতে হবে। প্রত্যেকটা কর্মীর পরিবার যদি তৃণমূলের পরিবারের সাথে যুক্ত এবং সে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, স্বাস্থ্য সাথী পেয়েছে, সবকিছু মমতা ব্যানার্জির দৌলতে পেয়েছে, তা আজকের দিনে সে যেন তার তৃণমূল কর্মীর পাশে দাঁড়ায় আর বলে যে হ্যাঁ বাবা তুই লড়াই কর, তোকে যদি জেলে যেতে হয় আমরা তোর পাশে আছি। এই ভয়ে যেটা হচ্ছে, এই ভয়টাকে ভাঙতে হবে।
মহুয়া মৈত্রের এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য একাধিক কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, তিনি যাদের নাম উল্লেখ করেছেন তারা দীর্ঘদিন ধরে দলের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। দ্বিতীয়ত, ক্ষমতার পরিবর্তনের পরে দলের অভ্যন্তরে মতভেদ আর পুনর্গঠনের প্রশ্নে এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তৃতীয়ত, একজন বর্তমান সাংসদের প্রকাশ্য বক্তব্য ভাষা নিয়েও রাজনৈতিক মহলে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে এখন একটি প্রশ্ন উঠে এসেছে, একজন সাংসদ বা জনপ্রতিনিধি কি রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে এমন ভাষা ব্যবহার করতে পারেন যা বিতর্কের জন্ম দেয়? গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সমালোচনাটা স্বাভাবিক। একজন নেতা তার রাজনৈতিক প্রতিপক্ষ এমনকি নিজের দলের নেতাদের অবস্থানেরও সমালোচনা করতেই পারেন, কিন্তু সমালোচনা এবং ব্যক্তিগত অবমাননাকর ভাষার মধ্যে একটি স্পষ্ট সীমারেখা রয়েছে। সেই সীমারেখা অতিক্রম করা হলে রাজনৈতিক বক্তব্যের মূল বার্তাই অনেক সময় আড়ালে চলে যায়। ভারতের সংসদীয় গণতন্ত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা শুধু আইন প্রণয়ন বা রাজনৈতিক কর্মসূচি পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাদের বক্তব্য, আচরণ এবং ভাষাও জনজীবনে প্রভাব ফেলে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে একটি বক্তব্য কয়েক মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। ফলে কোনো মন্তব্য যতটা রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে করা হয়, বাস্তবে তার শ্রোতা হয়ে ওঠেন সাধারণ নাগরিকও। মহুয়া মৈত্র বরাবরই স্পষ্টভাষী নেত্রী হিসেবে পরিচিত। অতীতেও তার বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। তার সমর্থকদের একাংশ মনে করেন তিনি নির্ভীকভাবে নিজের মত প্রকাশ করেন। আবার সমালোচকদের দাবি, অনেক সময় তার ভাষা অযথা সংঘাত বাড়িয়ে দেয়। এই দুই মতের টানাপোড়েনেই তাকে ঘিরে রাজনৈতিক আলোচনাকে বারবার তীব্র করেছে। এখানে উঠে আসে রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নেতৃত্ব নিয়ে বিতর্ক থাকবে, আদর্শগত সংঘর্ষ থাকবে, কিন্তু সেই লড়াই যদি ক্রমশ ব্যক্তিগত কটাক্ষ, বিদ্রূপ কিংবা অসম্মানজনক ভাষায় নেমে আসে, তাহলে ক্ষতিগ্রস্ত হয় গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি। কারণ সাধারণ মানুষ রাজনৈতিক দলের কাছে যেমন বিকল্প নীতি আশা করেন, তেমনই একটি পরিণত রাজনৈতিক আচরণও প্রত্যাশা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতা হারানোর পর যে কোনো দলের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো সংগঠনকে ধরে রাখা। সেই সময় নেতৃত্বের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এলে কর্মীদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হতে পারে। আবার অন্যদিকে দলীয় নেতৃত্ব অনেক সময় কঠোর ভাষায় নিজেদের অবস্থান স্পষ্ট করতে চান, যাতে কর্মীদের কাছে রাজনৈতিক বার্তা পরিষ্কারভাবে পৌঁছায়। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই নেতৃত্বের অন্যতম পরীক্ষা। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক স্মৃতি। যাদের বিরুদ্ধে আজ সমালোচনা হচ্ছে, তাদের অনেকেই অতীতে একই দলের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। রাজনৈতিক ইতিহাসে এমন তো বহু উদাহরণ রয়েছে যেখানে একসময়ের ঘনিষ্ঠ সহকর্মী পরে রাজনৈতিক প্রতিপক্ষ হয়েছেন। কিন্তু ইতিহাস এও দেখিয়েছে, ব্যক্তিগত আক্রমণের বদলে রাজনৈতিক মতপার্থক্যের ভাষা অনেক বেশি দীর্ঘস্থায়ী আর গ্রহণযোগ্য হয়ে থাকে। একজন সাংসদের প্রতিটা বক্তব্য সংসদের বাইরে একটি বৃহত্তর বার্তা বহন করে, কারণ তিনি কেবল একটি দলের প্রতিনিধি নন, তা নির্বাচনী এলাকার মানুষেরও প্রতিনিধি। ফলে জনসভা, সাংবাদিক বৈঠক কিংবা রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহৃত ভাষা নিয়ে স্বাভাবিকভাবেই বেশি প্রত্যাশা থাকে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।